আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। সাধারণ জ্ঞানের নতুন একটি ক্লাসের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো, যারা আমার পূর্ববর্তী 4টি ক্লাস করে ফেলেছো তারা সকলেই জানো যে আমরা একটা মিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। যে মিশনের আওতায় আমরা প্রথমে বাংলাদেশ টপিকগুলো শেষ করছি, তার পরবর্তী সময় কিন্তু আমরা ইন্টারন্যাশনাল যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো শেষ করবো এবং প্রতিটা ক্লাসে আমরা 3টি করে টপিক শেষ করছি। এরই ধারাবাহিকতা আজকের ক্লাসে আমাদের 3টি টপিক রয়েছে এবং 3টি টপিকই কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস নাম্বার হচ্ছে 5 নম্বর ক্লাস এবং যারা 1 থেকে 4 নম্বর ক্লাস করো নাই তারা হচ্ছে 1 থেকে 4 নম্বর ক্লাস করে নাই তারা হচ্ছে যে আমার আইডিতে বা পেজে বা যে ইউটিউব থেকে দেখতেছো তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখলে পেয়ে যাবা। তো আজকের ক্লাস শুরু করার আগে বলে নিচ্ছি ভাইয়া, যারা সেকেন্ড টাইমার রয়েছে বা পরবর্তীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ফার্স্ট টাইমার হিসেবে, তাদের সবার জন্য বলছি যে শেষ পর্যন্ত থাকলে কিন্তু আজকের যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর বিশেষ করে আজকের টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ভৌগোলিক বৈশিষ্ট্য, বাংলাদেশের বিভিন্ন স্থানের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো জানতে চাই। বিশেষ করে যে সর্বোত্তরের স্থান, সর্বদক্ষিণের স্থান, সর্বপূর্বের স্থান বা স্থানগুলোর যে বিশেষত্ব, এই বিশেষত্ব কিন্তু আজকের ক্লাসে শেষ করবো। তো কথা না বেরিয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে দেখো যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাহাড়, পর্বত এবং শৃঙ্গ। এখন দেখো, পাহাড়, বাংলাদেশের কিছু অঞ্চল রয়েছে পাহাড়ি অঞ্চল, কিছু পার্বত্য অঞ্চল এবং শৃঙ্গ কাকে বলে? শৃঙ্গ যেটাকে বলে সেটা হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া বা পর্বতের সর্বোচ্চ চূড়াকে কি বলে? শৃঙ্গ বলে। এখন দেখো, আমরা শুরুতে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় রয়েছে হচ্ছে ময়মনসিংহে এবং যেটাকে বলা হয় গারো পাহাড়। যেটাকে কি বলা হয়? গারো পাহাড়। এবং এই গারো পাহাড় কিন্তু প্লাইস্টোসিন কালের যে সোপান আমরা বলি, এই প্লাইস্টোসিন কালের মা ভূমিরূপ কিন্তু গারো পাহাড়ে দেখা যায় এবং গারো পাহাড়ের সাথে লালমাই পাহাড়েও কিন্তু প্লাইস্টোসিন কালের ভূমিরূপ দেখা যায়। এরপরে যে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা, দেখো বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা কত? 2050 ফুট। 2050 ফুট হচ্ছে বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা। এখন দেখো, এই যে যে বিষয়গুলো বলছি এর পরবর্তী একটা জিনিস যেটা একটু খেয়াল করবা, যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউএস এর জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস কর্তৃক প্রকাশিত তথ্যের ভিত্তিতে জাতিসংঘ স্বীকৃত একটা আন্তর্জাতিক মানচিত্র বর্ষর ছিল। এই কমিটির বাংলাদেশ শাখা নিশ্চিত করেছে কি ভাইয়া, যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, বাংলাদেশের একদম পাহাড়ের সর্বোচ্চ কি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি মোদকটং। মোদকটং বা সাফা আফং, মোদকটং বা সাফা আফং, মোদকটং বা সাফা আফং, তোমরা যেটা দেখতে পাচ্ছ মোদকটং বা সাফা আফং। এখন যে বিষয়টা দেখবা, এর উচ্চতা কত ভাইয়া? এর উচ্চতা হচ্ছে 1339 মিটার, 1339 মিটার, বা যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 3451 ফুট। এবং এর স্থান কিন্তু বান্দরবান। এর আগে আমরা যে একটু স্থানটা খেয়াল রাখবা, যে সর্বোচ্চ শৃঙ্গ মোদকটং বা যদি এরকম এমসিকিউতে আছে যে সাফা আফং কোথায় অবস্থিত, তাহলে এটা কি বান্দরবনে অবস্থিত। এবং একটা জিনিস নর্মালি বলে দিই যে বাংলাদেশের সর্বোচ্চ যে 3টি শৃঙ্গ রয়েছে, 3টি শৃঙ্গ কোথায় বা 3টি পাহাড় রয়েছে উচ্চতার দিক থেকে, 3টি হচ্ছে বান্দরবনে অবস্থিত। এবং যে পার্বত্য 3টি জেলা, যেটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3টি জেলায় কি পাহাড়ের আধিক্য রয়েছে। এবং এই 3টি জেলার যে পাহাড়ের ভূমিরূপ সেটা হচ্ছে টারশিয়ারি যুগের, অর্থাৎ একবারে আদি যুগের। হ্যাঁ, দেখো এখন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ যেটাকে বলছে কি বিজয় বা তাজিংডং। এই তাজিংডং এর অর্থ কিন্তু মারমা ভাষায় হচ্ছে কি ভাইয়া? তাজিংডং হচ্ছে গভীর অরণ্যের পাহাড়, গভীর অরণ্যের পাহাড়। এবং দেখো এটা হচ্ছে 1231 মিটার হচ্ছে এটা কি 1231 মিটার হচ্ছে এটার উচ্চতা এবং এটিও বান্দরবন জেলায় অবস্থিত। তার পরবর্তীতে দেখো যে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডুমলং, যেটা বান্দরবন জেলায় অবস্থিত, এবং এর উচ্চতা হচ্ছে 3304 ফুট। এবং তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যেটা উচ্চতম শৃঙ্গ, যেটাকে বলা হয় জাওতেং বলি আমরা অথবা মোদকমুয়াল। একটা ছিল কি ভাইয়া? মোদকটং বা সাফা আফং। আর এটা হচ্ছে বান্দরবন। এটা হচ্ছে কি এই জাওতেং বা মোদকমুয়াল হচ্ছে অবস্থিত কোথায়? বান্দরবনে অবস্থিত। এবং এর উচ্চতা কতটুকু যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে 3271 ফুট। এবং দেখো মারমা শব্দের তাজিংডং শব্দের অর্থ কি? তাজিংডং শব্দের অর্থ একটু আগে বলে দিয়েছিলাম যে গভীর অরণ্যের পাহাড়। এবং তাজিংডং বা বিজয়ের উচ্চতা কতটুকু? 2792 ফুট। এখন যদি একটু খেয়াল করো যে চিম্বুক পাহাড়, দেখো এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড়ও কোথায় অবস্থিত? বান্দরবন জেলায় অবস্থিত, যেটিকে বলা হয় কালা পাহাড় বলা হয়, বা বলা হয় কি পাহাড়ের রানী বলা হয়। পাহাড়ের রানী কোন পাহাড়কে বলা হয় ভাইয়া? চিম্বুক পাহাড়কে বলা হয়। এর পরবর্তী যে বিষয়টি দেখতে পাচ্ছ যে বাটালি পাহাড়, এই বাটালি পাহাড় কিন্তু চট্টগ্রাম জেলায় অবস্থিত। এবং এই বাটালি পাহাড় কেন বিখ্যাত? কারণ বাটালি পাহাড়কে আবার অনেকে জিলাপি পাহাড়ও বলে। কি পাহাড় বলে? জিলাপি পাহাড় বলে, কারণ এই রাস্তাটা হচ্ছে জিলাপির মতো পেঁচানো, ঠিক আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাটালি পাহাড়ের চূড়ায় উঠলে একদম চট্টগ্রাম শহরটা পুরাটা দেখা যায়। চট্টগ্রাম শহর পুরাটা দেখা যায় বলে বাটালি পাহাড় মানে বাটালি হিল বা জিলাপি হিল চট্টগ্রাম অনেক বেশি বিখ্যাত। যেটি এই বাটালি হিল থেকে কিন্তু কোয়েশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আলুটিলা পাহাড় হচ্ছে অবস্থিত কোথায়? খাগড়াছড়ি জেলায়
অবস্থিত। হোপসো এই বিষয়টা ক্লিয়ার। পরবর্তী দিকে যদি খেয়াল রাখো যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের স্থানীয় নাম কি? উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের স্থানীয় নাম একটু যদি খেয়াল রাখো যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের স্থানীয় নাম হচ্ছে টিলা এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহের নাম হচ্ছে টিবি। এবং একটু আগে যেটা বললাম প্লাইস্টোসিন কালের যে পাহাড় মানে যুগের পাহাড় যেগুলো সেটাকে বলা হয় একটা হচ্ছে লালমাই পাহাড়, একটা হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড় ময়মনসিংহ এবং যে লালমাই পাহাড় দেখতে পাচ্ছ তোমরা এই যে লালমাই পাহাড়, এই লালমাই পাহাড় কিন্তু কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায় অবস্থিত। এবং লালমাই গারো পাহাড় দুটোই হচ্ছে কি? দুটো হচ্ছে প্লাইস্টোসিন যুগের পাহাড়। এবং তারপর যদি একটু খেয়াল রাখো যে চন্দ্রনাথ পাহাড় যেটা হচ্ছে চন্দ্র মন্দিরের জন্য বিখ্যাত, অর্থাৎ এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান, যেটা লেখা আছে এখানে যে সনাতন ধর্মাবলম্বীদের কি? সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এর পরবর্তীতে দেখো আদিনাথ পাহাড় যেটা মহেশখালীতে। আমরা বলেছিলাম যে একমাত্র পাহাড় সমৃদ্ধ দ্বীপ কোনটি? মহেশখালী। এবং মহেশখালী বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ, এটা বলেছি। এবং এই দ্বীপে অবস্থিত কি? আদিনাথ পাহাড়। তারপর দেখো যে শৈলপ্রপাত অবস্থিত বান্দরবনে এবং কুলাউড়ায় অবস্থিত কুলাউড়া পাহাড় যেটা হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। কারণ কুলাউড়াই হচ্ছে মৌলভীবাজারের একটা স্থান, সেহেতু কুলাউড়া পাহাড় স্বভাবতই মৌলভীবাজারে অবস্থিত। তার পরবর্তী যদি একটু খেয়াল করো দেখো জলপ্রপাত। জলপ্রপাত থেকে কিন্তু কোয়েশ্চেন আসে বিভিন্ন সময়। একটু এই টপিকের যে বিষয়টা রয়েছে তোমার চোখের সামনে যা দেখতে পাচ্ছ, নাম অবস্থান দেখতে পাচ্ছ এবং বিভিন্ন জলপ্রপাতের যে স্টেট এটা দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখলে এই বিষয়গুলো ক্লাসের পড়া ক্লাসে কি ভাইয়া শেষ হয়ে যাবে। এখন যদি একটু লক্ষ্য করো যে বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটা? মাধবকুণ্ড জলপ্রপাত, যেটা কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। এবং এরপরে দেখতে পাচ্ছ তোমরা যে জিনিসটা গরম পানির ঝর্ণা, যেটা বললাম ঝর্ণা, এটা কোথায় অবস্থিত? সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত হচ্ছে গরম পানির ঝর্ণা। এবং শীতল পানির ঝর্ণা, শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়ি পাহাড়ে অবস্থিত, যেটা কক্সবাজার মেইন রোডের একদম পাশে। এবং পরবর্তী যে জিনিসটি দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত যেটা হচ্ছে বাকলাই জলপ্রপাত। তোমরা অনেক সময় গুলিয়ে ফেলেছো, বৃহত্তম জলপ্রপাত কিন্তু মাধবকুণ্ড, এখানে কোনো সন্দেহ নেই। আর যদি বলো সর্বোচ্চ জলপ্রপাত, তাহলে অনেক সময় যখন সর্বোচ্চ জলপ্রপাত চাওয়া হয় তখন তুমি অ্যান্সার করে দাও মাধবকুণ্ড জলপ্রপাত। আসলে বিষয়টা হচ্ছে বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত, যেটা হচ্ছে মৌলভীবাজারে। আর সর্বোচ্চ জলপ্রপাত যেটা হচ্ছে বাকলাই জলপ্রপাত, সেটা হচ্ছে অবস্থিত কোথায়? বান্দরবন জেলা। এই জিনিসটা একটু লক্ষ্য রেখো, ঠিক আছে? এবং ঝর্ণা রানী যেটাকে বলা হয় খোয়াছড়া ঝর্ণা, এটা আমরা যেটা বলি। এবং এই জলপ্রপাতটা হচ্ছে মিরসরাই চট্টগ্রামে অবস্থিত। এখন দেখো যে পাহাড়ের অবস্থা, এই যে বিভিন্ন জলপ্রপাতের অবস্থান। এখন আমি যে জিনিসটা বলবো, তিনটা জিনিস সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে নাফাখুম। এখানে সাফাখুম দেওয়া হচ্ছে, এটা টাইপিং মিস্টেকের জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে নাফাখুম আর হচ্ছে এই যে সুবলন ঝর্ণা, এই রাঙামাটি, এই দুটা থেকে কিন্তু বহুবার প্রশ্ন আসছে। তারপর আমরা সবগুলো একটু বলে দিই, সামার আপ করে দিই যে মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত হচ্ছে মৌলভীবাজারে, হামহাম জলপ্রপাত অবস্থিত মৌলভীবাজারে, তৈদুছড়া জলপ্রপাত যেটা হচ্ছে স্থানীয় নাম হচ্ছে শিবছড়ি ঝর্ণা, যেটা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত, যদিপাই জলপ্রপাত অবস্থিত বান্দরবনে, এবং নাফাখুম যেটা বলছে এটা সাফাখুম না ভাইয়া, এটা নাফাখুম জলপ্রপাত কোথায় অবস্থিত? বান্দরবন জেলায় অবস্থিত। রিসাং জলপ্রপাত যেটা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। এবং এই যে রিসাং জলপ্রপাত বা রিসাং ঝর্ণায় অনেকে কিন্তু দেখতে গিয়ে প্রতি বছরই অনেকে হতাহতের ঘটনা ঘটছে। রিসাং এবং হচ্ছে যে এই যে নাফাখুম, এগুলোতে কিন্তু হতাহতের ঘটনা ঘটে যায়, এগুলো সবসময় আলোচনায় থাকে, বিশেষ করে বর্ষাকালে। হ্যাঁ, এবং দেখো সুবলং জলপ্রপাত যেটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত। হোপসো জলপ্রপাতের বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার। এখন আমরা পরবর্তীতে যদি একটু খেয়াল করো, এখন আমরা জানবো কি কয়েকটি উপত্যকার অবস্থান, কয়েকটি উপত্যকার অবস্থান। এখন প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নাম, তারপর জানতে হবে কি অবস্থান। এখন দেখো এখানে একটু খেয়াল রাখবা যে তিনটা ভ্যালি যেহেতু প্রথমেই দেখতে পাচ্ছ যে রাঙামাটিতে কি রাঙামাটিতে অবস্থিত, একটা হলো ভেঙ্গি ভ্যালি, একটা হলো সাজেক ভ্যালি, আর একটা হচ্ছে মাইনমুখ ভ্যালি। একটু খেয়াল রাখবা মাইনমুখ ভ্যালি কোথায় অবস্থিত? রাঙামাটি জেলায় অবস্থিত। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে অবস্থিত। ভ্যালি জিনিসটা কি বেসিক্যালি ভাই অনেকে কোয়েশ্চেন করে, ভ্যালি জিনিসটা কি ভাই? ভ্যালি জিনিসটা হচ্ছে ধরো উঁচু পাহাড় দুইটা রয়েছে এবং এই দুইটা উঁচু পাহাড়ের মাঝখানে ধরো যে সমতল স্থান, এটাকে বেসিক্যালি কি বলা হয়? ভ্যালি বলা হয়। ধরো যে কিছু কিছু পাহাড়, দুইটা না অনেকগুলো পাহাড়ের মাঝখানে যদি সমতল স্থান থাকে, মনে করো যে কয়েকটা পাহাড়ের মাঝখানে সমতল স্থান আছে, ওইটাই বেসিক্যালি ভ্যালি নামে পরিচিত। হ্যাঁ, এবং হচ্ছে যে সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে অবস্থিত, বলিশিরা ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত, নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত? এটাও কক্সবাজারে অবস্থিত। এবং যেটা জিনিসটা এখন সাম্প্রতিক সময় আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। হ্যাঁ, মিরিঞ্জা ভ্যালি যেটা হচ্ছে আমি চট্টগ্রাম লিখে ফেলছি, বাট এই মিরিঞ্জা ভ্যালিটা আলোচনায় আসতেছে। মিরিঞ্জা ভ্যালিটা সম্পর্কে একটু জেনে নিবা, ঠিক আছে? এটি কোথায় অবস্থিত? এটি বান্দরবান জেলায় অবস্থিত, ঠিক আছে? অবশ্য এই বিষয়গুলা ক্লিয়ার।
পরবর্তীতে একটু দেখি যে লাস্ট টপিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি যে বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য। এই বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে আমি টানা বলে যাবো, তোমরা একটু জাস্ট লক্ষ্য করবা, শুনবা কথাগুলো ভাই, যেগুলো বলছি এবং ইন্ডিকেট করছি এটা একটু শুনবা, তাহলেই হবে। দেখো, বাংলাদেশের সর্ব উত্তরী স্থান কোথায় অবস্থিত? পঞ্চগড়ে। এবং সম্ভবত যেহেতু পঞ্চগড় এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া থানা হচ্ছে সর্ব উত্তরের থানা, সর্ব উত্তরী স্থান, যেটা হচ্ছে বাংলাবান্ধা ইউনিয়ন, বা এই বাংলাবান্ধা ইউনিয়ন হচ্ছে সর্ব উত্তরী স্থান। হ্যাঁ, এবং এটা হচ্ছে অনেকে সবসময় বলে থাকে কি, মানে গেজেটেড অনেকটা থাকে, যেটা হচ্ছে কি বাংলাবান্ধাকে বলা সর্ব কি এই সর্ব উত্তরী স্থান। বাট অনেক সময় যাওয়া থাকতে পারে জয়গীর জিরত। হ্যাঁ, জয়গীর জিরত। হ্যাঁ, জিরত এটা থাকলে কিন্তু জয়গীর জিরতে হচ্ছে কি সর্ব উত্তরী স্থান হবে এই বাংলাবান্ধার জয়গীর জিরত। হ্যাঁ, এবং তারপর দেখো সর্ব দক্ষিণের স্থান হচ্ছে কক্সবাজার, সর্বদক্ষিণের থানা হচ্ছে কি টেকনাফ, এবং সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, এবং সর্বদক্ষিণের স্থান বাংলাদেশের এটা হচ্ছে ছেড়াদ্বীপ। হ্যাঁ, এই ছেড়াদ্বীপ কেন বলা হয় ভাইয়া? সেন্ট মার্টিনের একটা অংশ যখন জোয়ার ভাটা হয় তখন একটা অংশ কি ছেড়াদ্বীপটা হচ্ছে ভাটার সময় দেখা যায় এবং জোয়ারের সময় একটা অংশ ডুবে যায়, যার কারণে ছেড়াদ্বীপ বলা হয়েছে। ঠিক আছে, সেন্ট মার্টিনেরই অংশ এটা। এবং বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম হচ্ছে বান্দরবন, সর্বপূর্বের থানার নাম হচ্ছে থানচি, এবং সর্বপূর্বের স্থানের নাম হচ্ছে আখাইন, আখাইন টং। এই যে দেখতে পাচ্ছ তোমরা আখাইন টং। এবং সর্বপশ্চিমের স্থানের নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সর্বপশ্চিমের থানা হচ্ছে শিবগঞ্জ, সর্বপশ্চিমের স্থান হচ্ছে মোনাকষা, চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, এবং আয়তনের সবচেয়ে বড় বিভাগ দেখো চট্টগ্রাম, আয়তনের সবচেয়ে বড় জেলা যেটা আগের ক্লাসে বলেছি রাঙামাটি, আয়তনের সবচেয়ে বড় উপজেলা আগের ক্লাসে বলে দিয়েছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। ঠিক আছে, এবং আয়তন এই এবং সবচেয়ে আয়তনের সবচেয়ে বড় থানাও কিন্তু এই যে সাতক্ষীরার শ্যামনগর থানা, এবং আয়তনের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে কি ময়মনসিংহ, সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। পরবর্তীতে একটু যদি লক্ষ্য করো যে আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, সবচেয়ে ছোট উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ, আয়তনের সবচেয়ে ছোট থানা হচ্ছে ওয়ারী, আয়তনের সবচেয়ে জনসংখ্যার সবচেয়ে বড় বিভাগ হচ্ছে ঢাকা, এবং জনসংখ্যার সবচেয়ে বড় জেলা হচ্ছে ঢাকা শহর। ঢাকা, কারণ ঢাকায় সবচেয়ে বেশি জনসংখ্যা বেশি, কারণ ঢাকা প্রায় 2 কোটি মানুষ বসবাস করে বলছে, মানে স্টেট বলছে। এবং জনসংখ্যার সবচেয়ে বড় থানা হচ্ছে বেগমগঞ্জ নোয়াখালী, জনসংখ্যার সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে সিলেট, জনসংখ্যার সবচেয়ে ছোট জেলা হচ্ছে বান্দরবন। এটা খেয়াল রাখবে, সবচেয়ে ছোট জেলা এবং সবচেয়ে মানুষের সবচেয়ে কম ঘনত্বের এলাকা, কম ঘনত্বের এলাকা কিন্তু কি এই বান্দরবন। ঠিক আছে, এবং সর্বশেষ যেটি রয়েছে জনসংখ্যার সবচেয়ে ছোট থানা, সেটা হচ্ছে রাজরাজস্থলী রাঙামাটি, রাজরাজস্থলী রাঙামাটি। হোপসো আজকের বিষয়গুলো সবগুলো ক্লিয়ার, এবং এ টু জেড যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ক্লাসে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।